সকালবেলাই আপনার মনটা বড্ড খারাপ। আসলে যেমনটা আপনি আশা করেছিলেন তেমনটি হয়নি। ভেবেছিলেন আজ বোধহয় পেটটা আমার পুরোপুরি পরিষ্কার হবে, কিন্তু আজও হলো না। আসলে আমি একটা খুব কমন একটা সমস্যার কথা বলবো, সেটা ভারতীয় বাঙালি আমরা যারা আছি তাদের একটা ভীষণ একটা কমন সমস্যা, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তবে ইদানিং আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার আছেন যারা এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে বলেছেন। তো সেই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোষ্ঠকাঠিন্য। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমার এবং নিশ্চয়ই আপনার ভীষণ প্রিয় একজন চিকিৎসক, ডক্টর এস এম মল্লিক। আমরা এই আলোচনায় খোঁজার চেষ্টা করব কোষ্ঠকাঠিন্য কেন হয়, এর পিছনে কি কি কারণ লুকিয়ে আছে এবং কি করলে আমি এর থেকে মুক্তি পাবো। আসুন আজকের আলোচনা আমরা শুরু করি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কোষ্ঠকাঠিন্য, এটা নিয়ে একটা সিনেমাও হয়ে গেছে, ভীষণ পপুলার। অমিতাভ দীপিকা পাডুকোনের একটা সিনেমা হয়ে গেছে। তার পায়খানা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, রোজ সকালে ভেবে যাচ্ছেন কিন্তু কোনোদিনই পেটটা পরিষ্কার হচ্ছেন না এবং খুব কষ্ট হয়। মানে অনেকের তো শুনেছি যে রক্তও পড়ে। তো এই কোষ্ঠকাঠিন্য হওয়ার মূলে আসলে কারণটা কি? কোষ্ঠকাঠিন্য হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের যে হজম শক্তি, যে পেরিস্টলটিক মুভমেন্ট সেটা কমে যায়, তখন তো কোষ্ঠকাঠিন্য শুরু হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এর পেছনে আমাদের জীবনশৈলী আর কিছু অসুখ দায়ী। কিছু অসুখের মধ্যে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, এইগুলোর কথা তো আমি বলবো। আর জীবনশৈলীর মধ্যে আমাদেরই নিজেদের তৈরি করা আমাদের জীবন, যে লাইফস্টাইল, জীবনশৈলী খারাপ করে ফেলা, তার মধ্যে ফাইবার রিচ খাবার না খাওয়া, জলপান না করা, স্মোকিং, অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, স্ট্রেসড থাকা, রাতে ঠিক সময়ে না ঘুমানো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, এইগুলো তো কারণ আছে। তবে দেখা যায় যে আরো কিছু কিছু অসুখে কোষ্ঠকাঠিন্য হতে আমাদের পারে, সেটা কোষ্ঠকাঠিন্য হয়ও। সেটা যেমন আইবিএস-সি বলে একটা ভেরিয়েন্ট আছে ইরিটেবল বাওয়েল সিনড্রোমে, সেটাতে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার দেখা যায় যে কারো ওজন যদি বেড়ে যায়, তাহলেও ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন হচ্ছে। আচ্ছা, ওজন বাড়লেও হতে পারে, ভীষণ কমন, ওজন বাড়লেও কনস্টিপেশন হয়। কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে কনস্টিপেশন হতে পারে, যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট, যেমন কিছু পেইন কিলার আছে, মানে ওপিয়েড গ্রুপের ওষুধ যেগুলো, বা অ্যান্টি অ্যালার্জিক কিছু ওষুধ আছে, সেগুলোতে আয়রনের যে সাপ্লিমেন্ট গুলো আছে, আয়রন সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম, বা খুব আমরা যে অ্যান্টাসিড গুলো খাই বোতলে, গলা বুক জ্বালা করছে খেয়ে নিলাম, যেগুলোতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে, ভীষণ কনস্টিপেশন হয়। আচ্ছা, ফলে কনস্টিপেশন হওয়ার কারণ বিবিধ, কোন একটা পার্টিকুলার কারণ নেই যে এই কারণেই কনস্টিপেশন হবে, এবং আমাদের সেইভাবে ইভালুয়েট করে দেখতে হয়, পেশেন্টদের সঙ্গে কথা বলতে হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়। এবার মনে করুন একজন এল্ডারলি পেশেন্ট, যার আগে কোনোদিন কনস্টিপেশন হয়নি, কিন্তু রিসেন্টলি হঠাৎ করে খুব কনস্টিপেশন হচ্ছে, তখন আমাদের ভাবতে হয় যে কিছু মিস করছি না তো, কোলন ক্যান্সার বা এই জাতীয় কিছু আমরা মিস করছি না তো। অথবা কিছু অসুখ আছে যেমন পার্কিনসন ডিজিজ বা পোস্ট স্ট্রোক, এই ডিজিজ গুলোতে ভীষণ কনস্টিপেশন হয়, নিউরোলজিক্যাল কিছু ডিজিজ। তো কনস্টিপেশন হলে তারপরে আমরা ভাবতে আরম্ভ করি কোথায় গোলমালটা হলো, কারণ এতদিন তো বেশ ভালোই চলছিল, খাচ্ছিলাম দাচ্ছিলাম, রাস্তার খাবার যা ইচ্ছা, অখাদ্য কুখাদ্য সব তো খেয়ে কাটাচ্ছিলাম, নজর দিচ্ছিলাম না, ওজন বাড়ছে, ব্যায়াম করছি না, রাত্রিবেলাতে ওটিটি প্ল্যাটফর্মে 3টে অব্দি সিনেমা দেখছি, নিয়ে 4টেয় ঘুমোতে গিয়ে 6টায় উঠে আবার কাজে জয়েন করে ফেলছি। ফলে আমরা কিছুটা হলেও তো দায়ী আমাদের হেলথ খারাপ হওয়ার জন্য। কাঠিন্য হওয়ার পিছনে খানিকটা আমরাও দায়ী, কিছু তো শারীরিক সমস্যা থাকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দায়ী। আচ্ছা, এবার যেটা আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য অ্যাকচুয়ালি আমি কোনটাকে বলবো? যদি সপ্তাহে 3বারের কম আমাদের বাওয়েল মুভমেন্ট হয়, আচ্ছা, মানে কেউ যদি সপ্তাহে 3বারের কম পায়খানা করে, সেটাকে আমি বলবো কোষ্ঠকাঠিন্য হয়েছে। মানে আপনি বলতে চাইছেন যদি সপ্তাহে যদি 3বার যদি কারো পায়খানা হয় বা পটি হয়, তাহলে বলবেন এটা স্বাভাবিক। আচ্ছা, মানে এইরকম নয় যে আমার রোজই হতে হবে তবেই না, অনেকেই রোজ পায়খানা করেন না, আবার কেউ দিনে 3বার করেন, এটাও স্বাভাবিক। আচ্ছা, 3বার হলেও সেটা স্বাভাবিক। 3বার হলেও সেটা বুঝতে হবে যে মুভমেন্টটা কি হবে, কিরকম মুভমেন্টটা হচ্ছে, পেটে কোনো ব্যথা আছে কিনা, কনস্টিপেশনের সঙ্গে বা বাওয়েল মুভমেন্টের সঙ্গে পায়খানার রাস্তার কোনো জ্বালা পোড়া ব্যথা এগুলো হচ্ছে কিনা,
কিছু প্রোল্যাপস হচ্ছে কিনা, আর কিছু অন্য কোনো সিমটম আছে কিনা, ওয়েট লস আছে কিনা, পুরো ব্যাপারটাই দেখতে হয় যে অন্যান্য জায়গা, অন্যান্য সিমটমস গুলো কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড বা রিলেটেড কিনা। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে ধরুন আমরা বাঙালি, আমাদের একটা একরকমের খাবার দাবার আছে, বা যারা বাঙালি নন, অবাঙালি, তাদের একরকম তারা একরকম খাওয়া দাওয়া খান। তো ধরুন আমার যদি আজকে আমি কলকাতায় আছি, কাল আমি দিল্লিতে গেলাম, আমার খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে কি এটা হতে পারে? ভীষণ কমন। আচ্ছা। আসলে যখন আমরা কোথাও মুভ করি হুম। তখন আমরা খাবার দাবারের কোয়ালিটিটা অত ভালো নাও থাকতে পারে। হুম হুম ফাইবার রিচ খাবার পেলেন না, যা পেলেন হুম জাঙ্ক হুম ফুড, হুম যা খাবার দাবার পেলেন হুম। খেয়ে নিলেন। জলটা হয়তো নিয়ম করে খাওয়া হলো না, সেটা কোষ্ঠকাঠিন্যর একটা কারণ। জল একটা বড় কারণ। ভীষণ ডিহাইড্রেশন হলে আপনার স্টুলের যে জল আছে সেটা শুষে নেবে, ব্লাডে চলে আসবে, কোলন থেকে ব্লাডে চলে আসবে, পটি ড্রাই হয়ে যাবে, পটি বেরোতে চাইবে না। আবার মনে করুন কোথাও গেছেন, ঘুমটা ভালো করে হচ্ছে না, এক্সাইটমেন্ট হোক বা কিছু হোক, তারা কোষ্ঠকাঠিন্যের কারণ। অথবা আপনার পায়খানা পেয়েছে, এটা খুব কমন হচ্ছে, পায়খানা পেয়েছে কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকার জন্য পায়খানা করলাম না, পায়খানাটা আটকে গেল, শক্ত হয়ে গেল, কোষ্ঠকাঠিন্য শুরু হলো। কোথাও বেড়াতে গেলে মনে করেন হয়তো, রাস্তায় পায়খানা হ্যাঁ, পেয়েছে, এমন একটা জায়গায় আমি আছি যেখানে আমি পায়খানা চাইলেও আমি করতে করতে পারছি পারছি না, না, সেক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে ভীষণ কমন তো যে পায়খানা করলেন না, পটির আর্জ হয়েছে অথচ আপনি পটি করতে গেলেন না, সুযোগ নেই, কারো ক্ষেত্রে টাইম নেই, আর ভাবছেন ঠিক আছে এখন তো অত জোরে পাইনি, একটু পেয়েছে, খুব জোরে পেলে যাচ্ছি বলে সেই আর্জটার এলোই না, নিয়ে পটিটা যেটা ফিকাল ম্যাটার ছিল উইদিন দ্য রেকটাম এন্ড ইন্টেস্টিন, সেটা হার্ডেন্ড হয়ে গেল, শক্ত হয়ে গেল, কোষ্ঠকাঠিন্য সেখান মানে থেকে শুরু হলো। সেই পিচ্ছিল পদার্থ বা তরল যেটা আপনার মলটাকে সহজেই বের করে দিতে পারতো, সেটাই শুকিয়ে গেল, গেল, তাহলে কি করে বেরোবে? খুব কমন। সেই জন্য বলি যে নিয়ম একটা থাকা দরকার। কেউ যদি বলেন সকালবেলা পটি বা পায়খানা করেন, তাহলে সকালবেলাতে প্রত্যেকদিন নিয়ম করে যান। তো এরকম নয় যে কিছুই পাইনি গিয়ে বসে মোবাইল 1 ঘন্টা ধরে মোবাইল ফোন দেখছেন, সেটারও কোনো মানে নেই। কিন্তু পটি পেয়েছে, আর্জ পেলে সঙ্গে সঙ্গে যান, নিয়ে ওটাকে ক্লিয়ার করে দিন, দেখবেন অনেক বেটার ওয়েতে ওটা ক্লিয়ার হবে এবং আপনি ভালোও থাকবেন তাতে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বহু বাঙালি আছেন যারা বাংলাদেশি মানুষও বহু আছেন, যে হাতে একটা বিড়ি না ধরালে তার পায়খানা ক্লিয়ার হয় না। এইটা কি সত্যি নাকি এটা কোনো একটা মানসিক সমস্যা? এই যে বিড়ি, সিগারেট, গুড়াখু, জর্দা, খৈনি, তামাক, বেসিক্যালি আমাদের কোলন অ্যাডিক্টেড হয়ে যায় কিন্তু। আচ্ছা, হ্যাঁ, আপনার বিড়ি সিগারেট না খেলে পটি বেরোবে না। মানে এটা একটা মানে নেশার মতো কোলন অ্যাডিক্টেড হয়ে যায়। ওই জন্য যারা, আমি বলি বিড়ি সিগারেট ছাড়ুন, আপাতত ল্যাক্সেটিভ খেয়ে পটি করুন, ওষুধ খেয়ে তারপর ওটার এফেক্ট চলে গেলে এমনি পটি বেরোবে। আচ্ছা, কিন্তু পটি হচ্ছে না বলে সিগারেট বা বিড়ির নেশাটাকে কন্টিনিউ করবেন না, সেটা তো হেলথের অন্যান্য কারণেও খারাপ। এটাই হয়, আমি বহু মানুষকে দেখেছি যে পায়খানা গেছেন, একটা বিড়ি না ধরালে তার পায়খানা হচ্ছে না, মানে আলটিমেট ওটা একটা নেশার জায়গায় চলে গেছে, এটা থেকে বেরোতে হবে। একটা সময় মানে হতো, বা আমরা ভাবতাম যে এটা বোধহয় একটা মানসিক সমস্যা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা অ্যাকচুয়ালি নেশা। এবং আপনার কোলনও সেটাতে অ্যাডিক্টেড হয়ে গেছে, যে আপনার ওই যে নেশার বস্তুটা আপনার মাথায় বা আপনার রক্তে আসছে না বলে সেও অ্যাক্টিভেট হতে পারছে না। একদম, মানে এটা একটা তো মারাত্মক সমস্যা। এবার অনেকে বলে যে আমার পায়খানা ভালো করে হয় না সারাদিন। তো পায়খানার ম্যাক্সিমাম আর্জটা আছে ব্রেকফাস্টের 15 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে, কারণ ওই সময় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে যে রিফ্লেক্সটা ম্যাক্সিমাম থাকে, ওটা পটিটাকে ঠেলে পেরিস্টলটিক মুভমেন্টের জন্য বেরিয়ে যাবে, সেই সময়টাতেও আপনি গেলেন। আচ্ছা, আপনার টাইম নেই, অফিস ছুটতে হবে। আপনার যদি পায়খানা পেয়ে থাকে, পটি পেয়ে থাকে, আপনি চেষ্টা করুন সেই সময়, না হলে কিছুক্ষণের মধ্যে সেটাকে সেরে ফেলার। মানে আপনি যদি এটাকে দিনের পর দিন যদি অবহেলা করেন, তাহলে কোষ্ঠকাঠিন্যর রূপ নিতে বাধ্য। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এইবার যেটা হচ্ছে প্রশ্ন, তো শুনলাম, কারণগুলো জানলাম কি কি কারণে আমাদের হয়, তো আমি এর থেকে কিভাবে মুক্তি পাবো? স্টেপ ওয়াইজ এগোতে হবে। আপনাকে প্রথমে বুঝে নিতে হবে কি কারণে হচ্ছে এটা। যদি জল কম খাওয়া থেকে হয় বলে মনে হয়, জল খাওয়া বাড়ান, ফাইবার রিচ ফুড খান। কি কি ফাইবার রিচ ফুড? হোল গ্রেন, গমের পুরো অংশের আটা, মিলেট খেতে পারেন, মিলেটের আটা, আপনি ওটস খেতে পারেন, আপনি বার্লি খেতে পারেন, আপনি ডালিয়া খেতে পারেন, কিনোয়া খেতে পারেন, ডাল জাতীয় বা বিনস জাতীয় খাবার খেতে পারেন, শাকসবজি ফলমূল খেতে পারেন, বাদাম বীজ খেতে পারেন।
আমরা সারা পৃথিবীর লোক সবাই জেনে গেছি যে যে খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি সেই খাবারে কনস্টিপেশন হয়। বেশি তেল মশলাযুক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাট বেশি, কনস্টিপেশন হবে। রেড মিট, স্যাচুরেটেড ফ্যাট বেশি, কনস্টিপেশন হবে। প্লাস প্রোটিন, জল বেশি ডিমান্ড করে, জল বেশি শরীর ডিমান্ড থেকে। করে শরীর থেকে হ্যাঁ, হজমের জন্য, তখন বেশি আরো জল ওখান থেকে, আর আপনি জলও কম খাচ্ছেন, তাতে আরো কনস্টিপেশন হবে, মানে আপনার যে মলটা সেটা শক্ত হয়ে শক্ত যাচ্ছে। হয়ে যাচ্ছে। এটা একটা। So, খাবারের এই চেঞ্জ। এবার যারা রেগুলার কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের বলি আপনারা ডুমুর, ফিগ হুম, ভিজিয়ে রাখুন, হুম। বা কিশমিশ ভিজিয়ে রাখুন, একটু ইসবগুল খান। ফাইবার, হুম। যাতে পটিটা পিচ্ছিল হয়ে বেরিয়ে আসে। ভালো করে ঘুমান, ভালো করে ঘুমালে হজম শক্তি ভালো হবে না, বা হজম ভালো হবে না, গাট ব্রেন অ্যাক্সিস ঠিকভাবে কাজ করবে না, আপনার কনস্টিপেশন হবে। আপনার যদি মনে হয় কোনো ওষুধে কনস্টিপেশন হচ্ছে, কিছু সাইকিয়াট্রিক ওষুধ আছে, কিছু অ্যালার্জির ওষুধ আছে, কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে, কিছু আয়রন, ক্যালসিয়াম, বা কিছু অ্যান্টাসিড, বা কিছু পেন কিলার্স, মনে হয় যদি কোনো কারণে হচ্ছে, মানে আমরা খুব কমনলি যে নিউরোপ্যাথিক পেনের জন্য ব্যবহার করি প্রিগাবালিন বা গাবাপেন্টিন গ্রুপের ওষুধ, ভীষণ কনস্টিপেশন, তখন সেগুলো ডোজ রিডাকশন করতে হতে পারে, ডোজ মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। এইভাবে এগোনো, তা সত্ত্বেও হচ্ছে না, তাহলে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো ট্রাই করতে হবে, ওষুধগুলো দিতে হবে। যদি পারসিস্টেন্ট লং টার্ম কনস্টিপেশন হয় তাহলে কিন্তু বাবা একটা পরীক্ষা করতে হবে, একটু কোলোনোস্কোপি বা অন্য ধরনের কিছু পরীক্ষা আছে, সেগুলো করে দেখতে হবে কিছু গোলমাল হচ্ছে কিনা। কারণ লং টার্ম যদি আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে অ্যানাল ফিশার, পাইলস বা হেমারয়েড, রেকটাল প্রোল্যাপস এগুলো করতে পারে, তা থেকে ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে, ঘা হতে পারে। অনেকে পটি করার সময় এত পটি শক্ত বেরোয় না, আঙুল দিয়ে পটি বার করে, তাতে রেকটাল আলসার হতে পারে। এটা তো কোনো ভালো পদ্ধতি না। ফলে এই জিনিসগুলো এইভাবে আমরা ম্যানেজ করতে পারি। তবে আমার মনে হয় যদি কনস্টিপেশন ইজ পারসিস্টেন্ট ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, লং পিরিয়ড অফ টাইম, ওয়ান শুড কনসাল্ট উইথ আ গুড ফিজিশিয়ান। তাহলে কারণটা আমরা জানতে পারি, কারণটা জানাটা দরকার। তাহলে কারণটা জানলে আমরা সেই মোতাবেক, সেই মতো আমরা ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যেতে পারবো, বা পেশেন্টকে গাইড করতে পারবো। সবসময় যে গজগজ করে ওষুধ লিখতে হবে তার তো কোনো মানে নেই। পেশেন্টের কথা বললে তাকে আপনি গাইড করে দিতে পারেন। অনেক পেশেন্ট কনস্টিপেশনে আমার কাছে আসেন, আমি তাকে বলে দিই এই জিনিসগুলো করুন, এই ওষুধটা কিছুদিনের জন্য খান, ওষুধটা বন্ধ করে দেন, লাইফস্টাইলটা ম্যানেজ করুন, কনস্টিপেশন ভালো হবে। শরীরের ওজন বেশি থাকলে ওজনটা কমান, বাওয়েল হ্যাবিটটা রেগুলারাইজ করুন, পটি পেলে পটি করতে যান, জল খাওয়াটা ভালো করুন, অ্যালকোহলটা বন্ধ করুন, স্মোকিংটা বন্ধ করুন, হাঁটা চলাটা বাড়ান, এক্সারসাইজটা বাড়ান, স্পোর্টস অ্যাক্টিভিটি করুন, এগুলো করুন, তাহলেই ভালো থাকবে। পর্যাপ্ত জল খান। আচ্ছা, আপনি ইসবগুলের কথা বললেন, বহু মানুষ আছেন, বহু বাঙালি আছেন যারা ইসবগুলটা খান, মানে প্রাইমারিলি প্রাথমিকভাবে কোষ্ঠকাঠিন্যর যদি তিনি ভোগেন তাহলে দোকান থেকে কিনে একটা খুব স্বাভাবিক জিনিস, সেটা রাত্রেবেলা অনেকে ভিজিয়ে রাখেন, কেউ হয়তো 1 চামচ খান, তারপরে জল খান, এবং সকালবেলা তার পায়খানা পরিষ্কারও হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ইসবগুল কি কখনো নেশায় পরিণত হতে পারে? না, এসবগুলো নেশায় পরিণত হতে পারে না। এর মধ্যে অ্যাডিকটিভ কিছু নেই, আপনি যে কোনো মুহূর্তে ছাড়তে পারবেন। তবে এসবগুলো খাওয়া ভালো, শুধু পটি ক্লিয়ারেন্সের জন্য না, এগুলো তো ফাইবার। আচ্ছা, এই ফাইবারটা হচ্ছে আমরা প্রিবায়োটিক বলি। এই প্রিবায়োটিক গুলো আমাদের পেটের প্রোবায়োটিক যে গুড ব্যাকটেরিয়া তাদের খাবার, যেহেতু হাই ফাইবার রিচ একটা ফুড তাদের খাবার, ফলে প্রোবায়োটিক গুলো স্বাস্থ্য ভালো থাকে। আর প্রোবায়োটিকের স্বাস্থ্য ভালো মানে আপনার গাট ব্রেন অ্যাক্সিস ভালো থাকবে। আপনি এসবগুলো খেতেই পারেন, নিশ্চয়ই খাওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই, লং পিরিয়ডের জন্য খেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা জিনিস আছে যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ কনস্টিপেশন, এটা কি? অবস্ট্রাকটিভ কনস্টিপেশন হচ্ছে, মনে করুন কোলনের মধ্যে কোনো একটা অবস্ট্রাকশন হচ্ছে, কোলনিক স্ট্রিকচার হতে পারে, বা কোনো টিউমার হতে পারে, বা পলিপ, বিগ পলিপ, সেগুলো কনস্টিপেশন করে, কোলনিক মোটিলিটি আটকে দিয়ে বা পটিটা নামতে পারে না, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ কনস্টিপেশন বলে। সেটা ওই কোলোনোস্কোপি ছাড়া আপনি বুঝতে পারবেন না, বা পেটের কোনো ইমেজিং বা সিটি স্ক্যান করা ছাড়া সেটা বুঝবেন না। যদি কোনো অবস্ট্রাকটিভ কারণে কনস্টিপেশন হয়, ও অবস্ট্রাকশনটাকে কমাতে হবে। তার জন্য কিছু সার্জিক্যাল প্রসিডিওর, এন্ডোস্কোপিক সার্জারি হোক বা ওপেন সার্জারি হোক, সেটা করে এটা অবস্ট্রাকশনটা রিমুভ করতে হবে। ফিজিক্যাল সমস্যা মানে এটা আপনাকে না, আরেকটা জায়গায় হতে পারে কিন্তু, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে যেটা পেটের অবস্ট্রাকশন হয়, যেটা কোলনিক সিউডো অবস্ট্রাকশন বলে, অগিলভি সিনড্রোম, সেক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন। কিন্তু সেটাতে কোনো টিউমার বা পলিপ কিছু নেই, পটাশিয়াম কম বা অন্য কোনো কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার জন্য অবস্ট্রাকশন হয়েছে। সেই ইলেকট্রোলাইট কারেক্ট হয়ে গেলে আবার কোলন নরমাল মোটিলিটি ফিরে আসে, সেটা একটা আলাদা কারণ। মানে সেটাও অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ কজ। আচ্ছা,
তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কনস্টিপেশন অ্যাকচুয়ালি কেন হয়। সাধারণ কারণও হতে পারে, আবার গুরুতর কারণও হতে পারে। তবে আমার মনে হয় ডাক্তারবাবু যে জিনিসগুলোর কথা বললেন, অর্থাৎ ভালো খাবার দাবার, ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ যদি আপনি জল খান, তাহলে এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। এরপরও যদি সমস্যা থাকে, তাহলে আমার মনে হয় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখাই ভালো। আর কনস্টিপেশন নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে অনায়াসেই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা আমরা এখানে পাবলিশ করি এবং এতে আপনারা উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। নমস্কার।